ঠাকুর, মা, স্বামীজির শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকের নিবেদন। একদিন স্বপ্নে দেখলাম পূজ্যপাদ ভূতেশানন্দজি মহারাজ বেলুড় মঠে আমাকে দীক্ষা দিচ্ছেন। আমার মা পূজ্যপাদ স্বামী ভূতেশানন্দজি মহারাজের আশ্রিতা। সেই সুবাদে মাকে যোগদান মঠে মাঝে মাঝে পৌঁছে দিতাম। আমি সাধারণত মঠের গেটে মাকে নামিয়ে চলে আসতাম। মা বলতেন ভিতরে এসে প্রণাম করতে। আমি রাজি হতাম না। 1990 সালে যখন মানসিক অস্থিরতায় বিব্রত বোধ করছিলাম, আমার এক শুভানুধ্যায়ী বন্ধু আমাকে বলল, তোর গুরুকরণ দরকার। আমি তখনও শ্রীরামকৃষ্ণ কথামৃত, শ্রী শ্রী মায়ের কথা বা স্বামীজির রচনাবলী পড়িনি। তখনই স্বপ্নে দেখলাম পূজ্যপাদ ভূতেশানন্দজি মহারাজ বেলুড় মঠে সাধুনিবাসের কাছের লনে একটি পাটাতনের উপর চেয়ারে বসে আমাকে দীক্ষা দিচ্ছেন। একদিন ভীষণ অস্থিরতা ও অশান্তি নিয়ে আমি বাড়ি থেকে বেরিয়ে সোজা দক্ষিণেশ্বরে গেলাম। সেখান থেকে বেলুড় মঠে তখন উপস্থিত ছিলেন সব্যসাচী মহারাজ। আমি গিয়ে দীক্ষার ফর্ম চাইলাম। 15 দিনের মধ্যে আমার দীক্ষা হয়ে গেল। শুরু হলো জীবনের নূতন অধ্যায়। বেলুড় মঠে আমার নিত্য যাতায়াত। ক্রমে পেলাম মহারাজের দুর্লভ সঙ্গ করার সুযোগ। মহারাজের প্রথম সঙ্গ করি বিশাখাপত্তনমে, যখন তিনি মন্দির প্রতিষ্ঠায় যান। সেখানে তার জুতো পরিষ্কার করতে পেরেছিলাম। রান্নাঘরে কমলাদির ছেলে সন্দীপনের সহকারী হিসাবেও কাজ পেয়েছিলাম। মহারাজ যখন মন্দিরের দ্বারোদ্ঘাটন করলেন এবং ঠাকুরকে আরতি করলেন, একেবারে সামনে থেকে সে দৃশ্য প্রত্যক্ষ করে নিজেকে ধন্য মনে করলাম। পরে শিলচরে মহারাজের দুর্লভ সঙ্গ পেয়েছি। মহারাজের স্নেহবাড়া কথা এখনও কানে বাজে। সকালে দেখা হলেই সস্নেহে জিজ্ঞাসা করতেন, সোয়েটার পরেছ, খেয়েছ? আমি না বললে বলতেন, দেখো দেখিনি, ডক্টর বক্সি আমার বাড়ির পাশে থাকেন। আমার উপর দায়িত্ব পড়ল পূজনীয় মহারাজের চেক আপের জন্য তাকে এবং আরও 2-3 জন ডাক্তারকে মঠে নিয়ে যাওয়া। এই কাজে যে কী আনন্দ পেতাম তা বোঝাতে পারবো না। মহারাজ ছিলেন অন্তর্যামী। তখন শীতকাল। বাড়িতে জপের আসনে বসেছি। ভাবছি ঠাকুরের শীত করছে, ঠাকুরকে একটা শাল পরাতে হবে। ঠিক সেই মুহূর্তে গণেশ মহারাজের ফোন এলো। তিনি বলছেন, পূজনীয় মহারাজের ইচ্ছা তিনি পূজনীয় শরৎ মহারাজের জন্মতিথিতে উদ্বোধনে মায়ের বাড়ি যাবেন। তার জন্য একটি ভালো শাল কিনতে হবে। আপনি কি গুরুসেবা করতে পারবেন? আমি এই প্রস্তাবে বিস্ময়ে হতবাক ও আনন্দে বিহ্বল হয়ে গেলাম। আর একবার কালী পূজার কয়েকদিন আগে দক্ষিণেশ্বরে গিয়েছিলাম মাকে পূজা দিতে। ভীষণ ভিড় দেখে মায়ের প্রণামী বাক্সে দিয়ে চলে এলাম। পূজা ঠিকমতো দেওয়া হলো না। কালী পুজোর দিন বেলা 12টায় গণেশ মহারাজ ফোন করে আমায় বললেন, মহারাজের ইচ্ছা হয়েছে দক্ষিণেশ্বরে পূজা দেবেন। আমাকে নির্দেশ দিলেন যথাযথভাবে 2টি ডালা, একটি দক্ষিণেশ্বরের ভবতারিণী মা এবং আরেকটি উদ্বোধনে মায়ের জন্য তৈরি করে মঠে আসতে। জগৎমাতা যে এইভাবে গুরুর মাধ্যমে এই সন্তানের পূজা নিলেন, এই সুখস্মৃতি জীবনের শেষ দিন পর্যন্ত জাগরুক থাকবে। মহারাজ বিভিন্ন সময় আমাকে মূল্যবান উপদেশ দিয়েছেন। তিনি বলতেন, ঠাকুরের কাজ 10-এর কাজ, একার কাজ মনে করবেন না, মনে কোনো অভিমান আনবে না, মন ভগবানের দিকে রাখবে। সাংসারিক সুখ দুঃখ আসবে যাবে, এগুলো যেন মনের উপর প্রভাব না ফেলে। আমিও আমার হলো অজ্ঞান, তুমিও তোমার হলো জ্ঞান। আমি বুদ্ধিশক্তিকে সংকুচিত করে। যতক্ষণ না মন তার পাদপথে যাচ্ছে, সেই মনকে ক্রমাগত ডিকটেট করো। কৃপা ধরে রাখতে পারাটাও তার কৃপা। এই যে এখানে আসার মন হয়েছে, এখানে আসছো, এটাও কি কম? কজনের হয়? নিজের স্বরূপ সম্বন্ধে বিচার করবে। ভাববে আমি দেহ নই, মন নই, ইন্দ্রিয় নই, আমি আত্মা। সব করবে। মনে মনে জানবে তিনি সব কিছু করাচ্ছেন।
যাতেই সৃষ্টি তাতেই স্থিতি, তাতেই লয় হয়, এই চিন্তা করে মনকে শান্ত রাখবে। বুদ্ধিমান ব্যক্তি গুরু এবং আত্মাকে এক ও অভিন্ন রূপে দেখে। জয় ঠাকুর, জয় মহারাজ।